নমস্কার, কেমন আছো সবাই? স্নিগ্ধা অ্যান্ড মম ভ্লগের আরও একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আচ্ছা, সকালটা যদি এরকম নানা রকম ফুল দেখে হয় তাহলে কেমন হয় বলো তো? তো সকালে উঠেই আমি কিন্তু একটু আমাদের কাকিমাদের বাড়িতে সামনে চলে এসেছিলাম। আর ওদের বাড়ির সামনে দেখো এরকম নানা রকম ফুল হয়ে আছে। তো ফুলগুলো দেখে বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর ওখান থেকে ফিরে এসে মেয়েদেরকে তুলে তারপর মেয়েকে দেখো ব্রাশ করাতে বসিয়েছি। এই ব্রাশ করানোটা আমার কাছে কিন্তু বড্ড অসুবিধার, ভীষণ রকম জ্বালাতন করে আর একদম ব্রাশ করতে চায় না। তো এই ব্রাশ করাতেই আমার প্রায় মোটামুটি 30 মিনিটের মতো লেগেই যায়। জানো, সকালে উঠে একটু বেরিয়ে আসলে মনটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। সকালের হাওয়া, সকালের যে বায়ু, সেগুলো কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু কি বলতো, সব দিন এরকম কিন্তু বেড়ানোর সুযোগ হয় না। যেদিন মেয়েরা ঘুমিয়ে থাকে সেদিন কিন্তু আমি একটু টুক করে বাইরে থেকে বেরিয়ে চলে আসি, তো মনটা অনেকটা ফ্রেশ লাগে। আর যেদিন মেয়েরা উঠে পড়ে সেদিন আর সুযোগ হয় না বেড়ানোর। তো আজকে মেয়েরা ঘুমিয়েছিল, সেজন্য আমি টুক করে একটু ঘুরিয়ে চলে এসেছিলাম। তারপর দেখো আমি ব্রাশটা সেরে নিয়ে চলে এসেছি ছোটো মেয়ের নানা রকম কাঁথাপত্র যেগুলো পড়েছিল রাত্রে, সেগুলো কেচে নেবার জন্য। এসে দেখি মা কাচাকুচি করছে, তো কলটা খালি ছিল না, সেজন্য দেখো আমি কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছি, তারপর কাচাকুচিগুলো করব। এদিকে মা বলছিল যে আমি কেচে দিচ্ছি, তোকে আর কাচতে হবে না, তুই যে এগুলো মেলে দিস। অন্যান্য দিন কিন্তু মাই এগুলো করে দেয়, কিন্তু আজকে মায়ের অনেক কাজের চাপ ছিল, সেজন্য ভাবলাম যে আমি একটু কাচাকুচিগুলো করে নিই। কিন্তু মা বললো না, তোকে করতে হবে না, কারণ জানো তো এই সকালবেলাতে বেশি জল ঘাঁটলে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য মা কিন্তু এগুলো আমাকে একদমই করতে দেয় না। তো দেখো এদিকে আমি মায়ের কাচাকুচি করে দিয়েছে, আমি শুধুমাত্র ডেটল জলে একটু ডুবিয়ে দিচ্ছি, তাহলে এগুলো বেশ জীবাণুমুক্ত হয়ে যায়। আসলে রাত্রে কিন্তু আমি কোনো রকম ডাইপার ব্যবহার করি না, কারণ আমার বেবি কিন্তু শ্যুট করে না, অনেক র্যাশ বেরিয়ে যায়। সেজন্য আমি এই কাঁথাপত্রই ব্যবহার করি। আর কি জানো, আমার বেবি কিন্তু হিসি করলে জেগে ওঠে, আর সেজন্য আমি জানতে পেরে যাই আর ওর কাঁথাগুলো বদলে দিই, সেজন্য আমার তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু তোমরা যদি দেখো যে বেবি হিসি করার পরও একদম জেগে উঠছে না, সেই অবস্থাতে ঘুমোচ্ছে, তাহলে কিন্তু ডাইপারই পরিও, তাতে বেবির ঠান্ডা লাগবে না। কারণ দেখো বেবি যখন ঘুমোয় তখন তো আমরা মায়েরাও ঘুমিয়ে পড়ি, আর যদি দেখো যে বেবি ওরকম হিসি করে দিয়ে তার উপর দিয়ে ঘুমোচ্ছে, তাহলে অনেকক্ষণ ভিজে থাকার কারণে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। সেজন্য এটা লক্ষ্য রাখবে যে বেবি কি করছে। যদি দেখো যে বেবি হিসি করে তারপর জেগে যাচ্ছে, তাহলে কিন্তু কাঁথার ব্যবহার করতে পারো, না হলে কিন্তু ডাইপার ব্যবহার করাটাই ভালো। দেখো এদিকে আমি কাঁথাপত্রগুলো মেলছিলাম, আর আমার বড় মেয়ে এসে রাস্তার দিকে চলে যাচ্ছিল, তো ওকে ধরে আনলাম। ধরে আনার পর দেখো 2 বালতি জল কিন্তু আমি রোদে দিয়ে দিচ্ছি, কারণ বড় মেয়েকেও স্নান করাবো আর ছোটো মেয়েকেও এই গরম জলে স্নান করাবো। আর রোদের তাপে জল দিলে কিন্তু সেই জলটাই বেবিদের জন্য ভালো, এমনি গরম জলের থেকে। তাই আমি সব দিনই এরকম 2টো করে বালতি রোদে রেখে দিই, তাতে দুজনের স্নান করা হয়ে যায়। দেখো মেয়ে কিন্তু আমার সাথে সাথে ঘুরছিল, আর ওকে নিয়ে কিন্তু আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। এসে দেখি যে পূজাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো ওকে দেখে মনে হচ্ছে যে ঘুমোচ্ছে না, চেয়ে আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করলাম যে ও ঘুমোচ্ছে। আর যেহেতু বেবি এখন ঘুমোচ্ছে, সেজন্য দেখো আমি কিন্তু খেতে বসে পড়ছি, কারণ বেবি যখন ঘুমোয় তখনই কিন্তু যে সমস্ত কাজ আমাকে কিন্তু সব কিছুই সেরে রাখতে হয়। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে বেবির ইঞ্জেকশন আছে, সেই জন্য বেবিকে নিয়ে যেতে হবে। তো আমি এদিকে রেডি হচ্ছিলাম, আর আমার বড় মেয়ে আমাকে সমানে বকিয়ে যাচ্ছিল যে ও আমার সাথে যাবে। কিন্তু দেখো 2টো বাচ্চাকে একসাথে সামলে ওখানে নিয়ে যাওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না, সেজন্য আমি ওকে বোঝাচ্ছিলাম যে তোর জন্য কি কি আনবো বল। তো যতই আমি ভোলাচ্ছিলাম, ও কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না, সমানে বলে যাচ্ছিল যে আমার সাথে যাবে, সেজন্য কিন্তু আমার খুব রাগও হচ্ছিল। এদিকে দেখো আমার ছোট্ট মেয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর বড় মেয়েকে নানাভাবে বুঝিয়ে ওকে ঠাম্মার কাছে রেখে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। আর আজকে জানো তো অনেক বেশি রোদ উঠেছিল, সেজন্য বেবিকে একটা তোয়ালা ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ছাতা নেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় বলো, যেহেতু বেবি কোলে আছে। আর এদিকে দেখো এই জবা গাছটাতে কত ফুল হয়েছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো, সেজন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম।
দেখো আমি এবার বড় রাস্তায় উঠে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আনতে আসবে মোটরসাইকেল নিয়ে, কিন্তু এখনও যেহেতু আসেনি সেজন্য আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তারপর একটুখানি দাঁড়ানোর পরই কিন্তু ও চলে এসেছিল, আর আমরা পৌঁছে গেছি আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এখানেই বেবিকে ইঞ্জেকশন দেওয়া হবে। তো জানো, আগে কিন্তু একটা অন্য জায়গায় আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা ছিল, কিন্তু সেখানে কি বলতো, একটা ছোট্ট রুম ছিল যেখানে এতজন লোকজন কিন্তু ধরানো যাচ্ছিল না। সেজন্য দেখো এখানে এই নতুন রুমটাতে এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়েছে। তো দেখো এখানে কিন্তু অনেকজন মহিলা এসেছে, আর আমি যেহেতু দেরি করে এসেছি আরও অনেক লোক ছিল, তারা কিন্তু চলে গেছে। তো এখন বাজে ওই 11:30 12টার মতো। তো দেখো আমি এসে বসলাম, আর এখানে বেবিদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। বেবিরা এত চিৎকার করছিল দেখে কিন্তু আমার বেশ টেনশন হচ্ছিল। আমার পুচু কিন্তু আসার সময় ঘুমোচ্ছিল, কিন্তু বেবিদের এত চিৎকারে ও কিন্তু জেগে গেছে। তো আমার তো ভীষণ ভয় হচ্ছিল, এত ছোট বাচ্চার হাতে পায়ে কিভাবে ইঞ্জেকশন দিবে, ওকে কত লাগবে এই ভেবেই কিন্তু টেনশন হচ্ছিল। আর আমার সাথে কেউ কিন্তু আসেও নি, সেজন্য আমার কিন্তু খুবই ভয় হচ্ছিল। তো যা হোক, ইঞ্জেকশনটা কিন্তু দেওয়া হয়ে গেছে, আর আমার বেবি কিন্তু কেঁদে কেঁদে একদম ঘুমিয়ে পড়েছে। তো চলো এবার কিন্তু বাড়ি যেতে হবে। তো দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর বেবি কিন্তু বেশ নিশ্চিন্তে এখন ঘুমিয়ে আছে। তো দেখো ওখান থেকে চলে এলাম সোজা মিষ্টির দোকানে। এখানে সামনে একটা মিষ্টির দোকান আছে, তো ওখান থেকে কি নেব ভাবছিলাম, তারপর মনে হলো যে একটু দই নিয়ে নিই। তো এই দোকানটা থেকে আগেও আমি অনেকবার দই নিয়েছি, এতে দইগুলো কিন্তু বেশ ভালো খেতে। তো দেখো একটা ছোট্ট কৌটোতে দই নিয়ে নিচ্ছি, কারণ আমি তো এখন দই খাবো না, মেয়েকেই খাবো, সেজন্য একটা ছোট কৌটোই নিলাম। তো এদিকে দেখো আমি বসে অপেক্ষা করছি, আর এদিকে দেখো অন্যান্য মায়েদেরও কিন্তু তাদের বাচ্চাদেরকে ইঞ্জেকশন দেওয়া হয়ে গিয়েছিল, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছিল। তো ওখান থেকে চলে এলাম, তো এসে দেখি মায়ের রান্নাবান্না হচ্ছে। আমার যেতে আসতে ওই মিনিমাম ঘন্টা 1.5 মতো লেগেছিল, আর যেহেতু বড় মেয়েকে বাড়িতে রেখে গিয়েছিলাম সেজন্য ওদেরকে বলতে ওরা কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। তো এসে দেখি মা রান্নাবান্না করছে, আর এদিকে দেখো কতটা রোদ উঠেছে আজকে। তো এসেই দেখো আমি আমার ডিউটিতে লেগে পড়েছি। কাপড় জামাটা খুলে দিয়ে কিন্তু আমি মেয়েকে স্নান করাতে নিয়ে চলে এলাম, আর এসে দেখি ও বেশ ভালো করে মাথায় বেশ বালি মেখেছে, সেজন্য দেখো শ্যাম্পু করাতে হচ্ছে আজকে আমাকে। আর এই কখনো গরম কখনো ঠান্ডাতে কিন্তু এখন শ্যাম্পু করানোর তেমন ইচ্ছে ছিল না, কারণ ভীষণ ঠান্ডা লেগে যায় এখন। কিন্তু এসে দেখি এই কাণ্ড, এক গাদা বালিকে নিয়ে মাথায় মেখেছে, সেজন্য কিন্তু দেখো আমাকে স্নান করাতে হলো শ্যাম্পু করিয়ে। তো তারপর মেয়েকে খাওয়াতে বসে গেলাম। এটাই এখন আমার কাছে বিশাল বড় সমস্যা, জানো তো, যেহেতু মেয়ে নিজে হাতে খেতে পারে না সেজন্য ওকে খাইয়ে দিতে হয়, আর তাতে কিন্তু অনেকটাই টাইম নষ্ট হয়। আর বেবি জেগে থাকলে তো কথাই নেই, ওকে কোলে নিয়েই একে খাওয়াতে হয়। তো এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে, সেজন্য দেখো একটু নিশ্চিন্তে বসে খাওয়াতে পারছি। কিন্তু চুপচাপ যে বসিয়ে খাইয়ে দেবো তেমন তো নয়, হাজারটা গল্প বলে তারপর 100 বার ওঠা বসা এরকম করে কিন্তু তারপর মেয়েকে খাওয়াতে হয়। সেজন্য দেখো প্রচণ্ডই কিন্তু কষ্ট হয় আমার, কিন্তু তাতেও করতে হয়। যতদিন না বড় মেয়ে নিজে হাতে খেতে পারছে ততদিন কিন্তু আমার একটু রিলিফ হবে না। তো ওকে প্র্যাকটিস করানোর জন্য মাঝে মাঝে নিজে হাতে খেতে দিই, কিন্তু তাতেও ভীষণ ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে দেয়। সেজন্য আমি কিন্তু দুপুরের খাবারটা নিজে হাতে ওকে খাইয়ে দিই। তারপর ওকে খাইয়ে মেয়ে উঠে পড়েছিল, আর ও অনেকক্ষণ কান্নাকাটি করছিল। তো ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি কিন্তু খেতে বসেছি। তো এইসব করতে করতে অনেকটাই আজকে দেরি হয়ে গিয়েছিল, আর আমাকে কিন্তু ভীষণ খিদে পেয়েছিল। তো দেখো খেতে বসে পড়েছি, আর আজকের মেনুতে ছিল সজনে ডাঁটা দিয়ে ঝোল, মাশরুমের কি বলবো ওটা ঝাল, আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝাল। এটা কিন্তু আমার খুব ফেভারিট, জানো তো। আগে ছোটোবেলায় মা কিন্তু আমাকে এভাবেই রান্না করে দিত, আর আমি এমনি গোটা ডিমের থেকে এই ভাজা ডিম দিয়ে আলুর যে তরকারিটা হয় সেটা কিন্তু খেতে ভীষণ পছন্দ করতাম। তো দেখো মেয়ে কিন্তু আমি খেতে খেতে উঠে পড়েছিল, আর ভীষণ কান্না করছিল, কারণ হয়তো ইঞ্জেকশনটার ওর ভীষণ যন্ত্রণা হচ্ছিল। তো সেজন্য মা কিন্তু ওকে কোলে নিয়ে ভোলাচ্ছিল, আর আমি খেয়ে নিচ্ছিলাম। কিন্তু এই খেতে খেতে বাচ্চা কান্না করলে আমি কিন্তু একদমই ঠিকভাবে খেতে পারি না, কেমন যেমন মনের মধ্যে অশান্তি তৈরি হয়, একদমই খেতে ইচ্ছে করে না। তো আর কি করব, ওভাবেই খেতে হলো। তারপর দেখো খেয়ে দিয়ে উঠে আমি কিন্তু বেবিকে কোলে নিয়ে ভোলাচ্ছি, কারণ ও একদম ভীষণ কান্নাকাটি করছিল। ওর বোধহয় ইঞ্জেকশনটার ভীষণভাবে যন্ত্রণা হচ্ছিল, তো আমারও ভীষণ কষ্ট হচ্ছিল। তো সেজন্য শুতেও পারছিলাম না, আর ওকে নিয়ে এরকমভাবেই ঘুরছিলাম। আর জানো, বাচ্চার থেকেও যেন আমারই কষ্টটা বেশি হচ্ছিল। ও এত কান্না করছিল, আর হাত পা একদমই নাড়াতে পারছিল না। এগুলো টিটেনাস ইঞ্জেকশন, তাই এর ব্যথা যন্ত্রণাটাও অনেক বেশি হয়। আর কি জানো তো, বেবির কিন্তু এতে জ্বরও চলে এসেছিলো।
আর ওর কান্না দেখে আমার যে কী কষ্ট হচ্ছিল সেটা আর কি বলবো তোমাদের। তো যাই হোক, এই কষ্ট তো সহ্য করতেই হবে, ওকেও করতে হবে আর আমাকেও করতে হবে, তাই না বলো? তো চলো ওকে আমি ভোলাতে থাকি। জানি না আজকে সারা দিন আর সারা রাতটা আমার ঘুম হবে কি না, না হলেও কিছু করার নেই। আমার বড় মেয়ে যখন হয়েছিল তখন কিন্তু সেও ভীষণ কান্নাকাটি করছিল, আর তাকেও নিয়ে সারা রাত আমাকে জাগতে হয়েছিল। তো এখনও হয়তো সেরকমই সারা রাতেই আজকে আমাকে জাগতে হবে। তো চলো আজকের আমার এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা কোথাও তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।